ভালো থাকার ফর্মুলাটা আসলে কি? একটা মানুষ তখনই ভালো থাকতে পারবে যখন সে সব দিক থেকেই সৎ থাকার চেষ্টা করবে এবং সৎ থাকবে। এই ঢাকা কলেজে আমি হেঁটে এসেও ক্লাস করেছি। ৩ টাকা টেম্পো ভাড়া ছিল। লেগে থাকা এবং পড়াশোনা করা না। কারণ এই বিজনেস করতে গেলে যে পড়তে হয় Right. এটাও কিন্তু আমার কাছে জানা ছিল না। জীবনে আমাদের তো স্ট্রাগল অবশ্যই প্রয়োজনীয়, এটা আমরা সব জায়গায় শুনি। এটা কি আসলেই প্রয়োজনীয় নাকি এটা এক ধরনের মিথ? স্ট্রাগলটা প্রত্যেকটা সফল মানুষের অবিচ্ছেদ্য অংশ। এটা ইচ্ছা করলে কেউ স্ট্রাগল করতে পারবে না। হ্যাঁ, মানে আপনি চাইলেই স্ট্রাগল করতে পারবেন না। এটা আসলে যখনই আপনার সামনে সফলতার একটা দরজা উন্মোচিত হবে, তখন আল্লাহ ইচ্ছা করেই হোক আর অনিচ্ছা করেই হোক আপনাকে স্ট্রাগলের মধ্যে ফেলে দিবে। Right. আমি মনে করি যে লেখক হওয়ার চেয়ে একজন পাঠক হয়ে বেঁচে থাকা সবচেয়ে বেশি আনন্দের। কারণ বই আমাকে এত বেশি আনন্দের সময় আপনাকে দিবে বা আমাদেরকে দেবে যে সক্ষমতাটা রাখে, এটা পৃথিবীর কোনো আনন্দ, বিনোদন এখানে এটার সাথে কম্পেয়ার করার কোনো সুযোগই নেই। সফলতা বলতে আসলে কি বুঝো? এটা কি টাকা, ক্ষমতা আর না সম্মান নাকি মানসিক প্রশান্তি? আমার কাছে মনে হয় যে মানসিক প্রশান্তিটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি যখন কাউকে ঠকাবো না, এটা আমি যখন আমি যখন কারো কাছ থেকে আমি মিথ্যা বলে কিছু নিয়ে আসবো না, এই যে ছল চাতুরির আশ্রয় না নিয়ে যখন আমি দিন শেষে ঘরে ফিরবো, তখন এই যে মানসিক প্রশান্তিটা মানে অটোমেটিকলি আপনাকে একটা স্বাভাবিক ঘুম আপনাকে দিবে। পিতামাতার হক এবং মানুষের হক, এই দুটো যদি কোনো মানুষের দ্বারা নষ্ট না হয়, তাহলে আমার মনে হয় না যে তার মধ্যে কোনো অশান্তি থাকতে পারে। এমন কাজে সম্পৃক্ত হওয়া, যদি আপনি বিজনেস করতে যান সেক্ষেত্রে যেই বিষয়টা আপনি জানেন সেই বিষয়টাতে আপনাকে ইনভেস্ট এবং ইনভলভ হওয়াটা একান্ত জরুরি। মানে যেই বিষয়টা আমি জানি না বা যেই বিজনেসটা আমার মানে একেবারে নলেজের বাইরে, সেখানে ইনভেস্ট করাটা একেবারেই অনিরাপদ। সততা, পরিশ্রম এবং লেগে থাকা, এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সফল হব। আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্টুডিওতে আছেন জিয়াউদ্দিন, যিনি এখন পেস্ট কন্ট্রোলিং পেশায় আছেন। সে উচ্চশিক্ষার পরেও এই পেস্ট কন্ট্রোলিং পেশায় এসে নিজেকে আহ, বেশ ভালো জায়গায় নিয়ে গেছেন, অর্থাৎ তিনি সফলতার প্রায় দ্বার প্রান্তে। তা আমরা আজকে যার গল্প শুনবো সে হলো জিয়াউদ্দিন। জিয়ার সাথে আমরা আজকে কথা শুনবো আমাদের এই বাস্তবতার গল্পে। জিয়া, তুমি কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ম্যাডাম। আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানি ভালো আছি। জিয়া, ভালো থাকার ফর্মুলাটা আসলে কি? ভালো থাকার ফর্মুলাটা তো আসলে একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকম হয়ে থাকে। কারণ সবার চিন্তা এবং দৃষ্টিভঙ্গি তো এক না। তবে রাইট। আমার কাছে যেটা মনে হয় যে, যেটা আমি অনুভব করি এটা হলো যে, একটা মানুষ তখনই ভালো থাকতে পারবে যখন সে সব দিক থেকেই সৎ থাকার চেষ্টা করবে এবং সৎ থাকবে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে, তাহলে একটা মানুষ ভালো থাকতে পারে। কারণ অসৎ হয়ে তো আসলে ভালো থাকার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। তুমি তো দর্শনের ছাত্র। তা দর্শনের ছাত্র হিসেবে তুমি কিভাবে তোমার জীবনকে পরিবর্তন করেছো? এই সাবজেক্টের ব্যাপারে তো একটা অ্যালার্জি আছে। রাইট, অনেকের অ্যালার্জি আছে। তবে আমি তো একটা ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আপনি রাইট। জানেন। আমি যখন ১ম সাবজেক্টটা নিয়ে শুরু করি ক্লাসে, আপনি তো আমাদেরকে পড়িয়েছেন ঢাকা কলেজে। তো আমি এই জায়গাটায় অ্যা যাওয়ার আগে আমি একটু ধন্যবাদ জানাতে চাই যে আমাকে ডক্টর রেবেকা সুলতানা ম্যাডাম উনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনারা জেনে থাকবেন যে ম্যাডামের একটি সেবা কেন্দ্র আছে, ডক্টর শামসুল হুদা ও আঞ্জুমানের সেবা কেন্দ্র। আমিও এটার সাথে দীর্ঘদিন যাবৎ। ইভেন ম্যাডামের যেই পেজটা এখন চলমান, এখানেও শুরুর দিকে আমি একটু সম্পৃক্ত ছিলাম। পরবর্তী সময়ে নানান ব্যস্ততার কারণে আমি অ্যাক্টিভলি এখানে কাজ করতে পারি নাই। কিন্তু শুরুর দিকটায় আমি ছিলাম। খুব ভালোভাবে থাকার চেষ্টা করেছি। এখনো আছি। হয়তো আবার যখন সুযোগ তৈরি হবে আমি আবারও আসবো। তো ম্যাডাম, আপনি যেটা বলতেছিলেন সেটা যে দর্শনের ব্যাপারে, দর্শন এই সাবজেক্টের ব্যাপারে অনেকেরই অনেক ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তবে আমি যেটা মনে করি যে পড়াশোনা তো একটা বিশাল ব্যাপার। তো দর্শন পড়লেই যে মানুষ ভিন্ন চিন্তার জগতে ঢুকে যায়, বিষয়টা এরকম না। এখানে যদি কেউ তার নিজস্ব চিন্তাটাকে ধরে রেখে দর্শনটাকে দর্শনের মতো করে স্টাডি করে, তাহলে এখানে বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই এবং আমার কাছে মনে হয় যে একটা মানুষ অন্যান্য সাবজেক্টের পাশাপাশি যদি দর্শনটাকে রেগুলার অধ্যয়ন করে, তাহলে সে আত্মপ্রত্যয়ী হতে পারবে এবং জীবনের যেই স্ট্রাগল,
বা কঠিনতম সময়গুলো আপনি কিভাবে ওভারকাম করবেন এটা আপনাকে শেখাবে। কারণ কিছু পরিভাষা আছে দর্শনের যেমন অন্ধকার রাত্রিতে রজ্জুতে সর্বভৌম কিংবা একই নদীতে ২ বার অবগাহন হয় না। এই যে কথাগুলো, এগুলি তো আমরা যদিও আমাদের বাংলা সাহিত্য বা আমাদের বিশ্ব সাহিত্যে অনেকেই এই টাইপের জ্ঞানগর্ভ কথা বলেছেন। এবং আমাদের সক্রেটিস যেটা বলেছেন যে, "নো দে সেলফ" নিজেকে জানো। এই রাইট। যে কথাগুলো এগুলো তো দর্শনের আবিষ্কার, তাই না? তো এখন যদি আমরা দর্শনের এই কথাগুলোকে যদি ধরে আমরা এগোতে পারি পড়াশোনার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কেউ দর্শন সাবজেক্ট পড়ার কারণে সে বিচ্যুত হবে বা তার মধ্যে ভিন্ন কোনো চিন্তা তৈরি হবে। আমার মনে হয় যে দর্শন এই সাবজেক্টটির মাধ্যমে আপনি আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার মতো একটা ভালো সুযোগ এখানে তৈরি হবে এবং পড়াশোনার মধ্যে লেগে থাকার যে বিষয়টা এটা আপনাকে অন্তত দর্শন আপনাকে দিবে। এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। তোমাকে তো আমি একেবারে ছাত্র জীবন থেকেই দেখেছি যে তোমার জীবনে অনেক উত্থান পতন ছিল এবং তোমার জীবনে অনেক কঠিন পথ তুমি পেরিয়ে এসছো এবং এই কঠিন পথ তুমি পেরিয়ে এসছো তখন তুমি নিজেকে কিভাবে ধরে রেখেছিলে? কঠিন সময় তো জীবনে থাকবেই। এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তো আ কঠিন সময়গুলোতে সবচেয়ে বড় যে বিষয়টা মানে আমি যেটা করেছি এটা হলো যে আল্লাহর উপর ভরসা রেখেছি। রাইট। আল্লাহর উপর ভরসা রেখে আ যেই কাজটুকু অ করলে একেবারে স্বাভাবিক জীবনের যে নিশ্চয়তাটা, যে যেটুকু করলে বা যে কাজটা করলে আমি অন্তত টিকে থাকার যে সংগ্রামটা, তাহলে যত প্রতিকূল আ সমস্যাই থাকুক না কেন, এখানে অবশ্যই আপনি একটা সময় সাকসেস হবেন এবং আল্লাহ কখনো মানুষকে নিরাশ করেন না। এটা আমি দেখেছি। কারণ আমার অনেক কঠিন সময় তো আমি পার করেছি। আপনি দেখেছেন তো? রাইট। হ্যাঁ, আমি এই ঢাকা কলেজে আমি হেঁটে এসেও ক্লাস করেছি। ৳৩ টেম্পু ভাড়া ছিল। হুম। এটা আমি আ অনেক সময় হয়তো আ এটা দুর্বলতা বলতে তো অসুবিধা নেই। সেটা আমার ক্যাপাসিটি ছিল না। কিন্তু আমি এইটুকু পথ হেঁটে এসেও আমি ক্লাস করেছি। আসা যাওয়া করেছি হেঁটে এসে। একটা সময় যখন আমি টিউশনি করতাম রেগুলার, তখন হয়তো আর্থিকভাবে একটু হওয়ার পরে অনেক সময় ক্লাসে আসতে আমার দেরিও হইছে। শুধু হেঁটে আসার কারণে। তো আপনি তো সেটা দেখেছেন। তো আমি মনে করি যে কনফিডেন্স নিয়ে যদি আল্লাহর উপর ভরসা করে কেউ একনিষ্ঠ হয়ে কাজ করে অবশ্যই তাকে যেকোনো প্রতিকূল পরিবেশ থেকে আপনি বা যে কেউ উদ্ধার হতে পারবে ইনশাআল্লাহ। জি, পৃথিবীতে একটি প্রচলিত মানে আমরা ধারা দেখি বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যে যারাই উচ্চশিক্ষা গ্রহণ করে তারাই চাকরির পিছনে ছুটে। কিন্তু তুমি উচ্চশিক্ষা গ্রহণ করেছো এবং তুমি ঢাকা কলেজ থেকে মাস্টার্স করেছো। কিন্তু তুমি উচ্চশিক্ষা গ্রহণ করার পরেও চাকরির পিছনে না ছুটে তুমি পেস্ট কন্ট্রোলিং পেশায় এসেছো। মানে কেন তুমি এই পেশায় আসলে এবং সেখানে কি তোমার কোনো ধরনের ভয় ছিল কিনা যে এটা আমি সাকসেস হব কিনা? বা সাকসেস হতে না পারলে সেখানে কি হবে? এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে কি তুমি ভুগছিলে কিনা? প্রত্যেকটা মানুষের তো একটা জীবনের লক্ষ্য থাকে। কারো লক্ষ্য থাকে যে হায়ার এডুকেশন করে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে। সবারই থাকে। রাইট। আমারও এরকম একটা মিশন ছিল বা আমার একটা টার্গেট ছিল যে একটা ভালো জায়গায় হয়তো পৌঁছবো। তো নানান কারণে হয়তো আসলে এগুলি হয়ে ওঠে না। জীবনের শুরুতে তো কিছু চাকরি আমি করেছি। যেমন ধরেন যে আমি ছাত্র জীবনে আমি স্কুলে অ্যা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে আমি টিচিং আমি পেশায় ছিলাম। তারপরে একটা সময় টিউশনিও করেছি। তারপরে ধরেন যে চাকরিতেও ইনভলভ হয়েছি। তো আমি সর্বশেষ টিউশনির পরবর্তী সময়ে আমার ফ্রেন্ড, যার কথা না বললেই নয়, পেস্ট কন্ট্রোল সার্ভিসের ক্ষেত্রে আমার বন্ধু একেবারে মানে আপনারও ছাত্র সে। সুমন, সুমনকে অনেক ধন্যবাদ যে তুমি আ আমাকে অনেকটা জোর করেই এই পেশার যে কোম্পানিতে আমি রাইট। চাকরিটা করেছি, আমাকে বলছে যে তুমি এখানে ঢুকো। আচ্ছা। একটা সময় তুমি ভালো করতে পারবা। তখন এই পেস্ট কন্ট্রোল যে একটা বিজনেস হতে পারে বা এটা যে একটা প্রফেশন হতে পারে এটা আমার ধারণা ছিল না। তো আমি ১ম ওখানে আমি চাকরি করি ১ বছরের মতো। তো ওখানে মূলত আমি মার্কেটিং এই আমি কাজটা করেছি। তো মার্কেটিংটা তো একটা চ্যালেঞ্জিং পেশা এবং এটা আমি খুব উপভোগও করেছি। কারণ চ্যালেঞ্জিং যেমন এবং এই কাজটা করতে গিয়ে অনেক ভালো লেভেলের মানুষের সাথে আমার পরিচয় হইছে। তো যেখানে আমি এমন অনেক জায়গায় গিয়েছি যেখানে হয়তো অনেক সময় মন খারাপ হয়েছে। কিন্তু কিছু জায়গায় এমন জায়গায় গিয়েছি যে মার্কেটিং এর পারপাস এ যাওয়ার কারণে মানে কোম্পানির প্রতিনিধি হয়ে আমি খুব উৎসাহিত হয়েছি এবং উনারা আমাকে খুব উইলিংলি আমাকে নিছে যে, "না, তুমি মাস্টার্স করে এই পেশায় আসছো। এটা খুব ভালো। তবে তুমি ভালো করবা।" এই কথাটা প্রায়ই বলতো, অনেকেই আমাকে বলতো। তো সুমনকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই জায়গাটায় তুমি ইনভলভ করিয়েছিলা এবং আমার আরেকজন বন্ধু আছে মামুন। উনি আমার বস ছিলেন। সেও আমাকে এই পেশাটা শিখিয়েছেন। আমি দুজনের কাছেই কৃতজ্ঞ যে আমাকে
এই পেশাটাই আমাকে ইনভলভ করিয়েছে। তো এখন আমি কেন এটায় ইনভলভ হলাম? চাকরিতে না গিয়ে। তো আমি একটা সময় দেখেছি যে চাকরিতে নরমালি যেটা হয়, বসদের একটা ঝাড়ির একটা জি, ব্যাপার থাকে। এটা না আমি আসলে ডমিনেটিং একটা ডমিনেটিং ব্যাপার এটা থেকে আছে, কোনোভাবেই আমি নিতে পারি নিতে না। পারে। এবং এমনও হয়েছে এই পেশাতে এরকমও হয়েছে যে আমি অবশ্য এটা মার্কেটিং পার্সোনালিটির সাথে বোধহয় অনেক সময় যায় না। হ্যাঁ, যায় না। একটা ব্যাপার। হ্যাঁ, এবং আপনার দেখা গেল যে আমি আমার এরিয়াটা যে এরিয়াতে আমি মার্কেটিং করেছি এখানে হয়তো মার্কেটিং এ তো একটা টার্গেট থাকে, জানেন তো? তো আমি হয়তো কোনো কারণে ৩ দিনের ছুটিতে গেলাম। তো এসে দেখলাম যে আমার এরিয়ার যে কাজগুলো এটা হয়তো আরেকজনের নামে এন্ট্রি হয়ে আছে। যেটা আমি আচ্ছা, হয়তো আচ্ছা, জানি আচ্ছা। না। তো এই ধরনের কিছু প্রবলেম কিন্তু মার্কেটিং এ থাকে। তো এই বিষয়গুলো না আমি আসলে নিতে পারতাম না। তো মাস শেষে তো টার্গেটের একটা ব্যাপার থাকে। এটা ব্যাপার অ্যাচিভ করতে থাকে। না পারলে দেখা গেল যে আমার এটা সেলারিটা হচ্ছে না। সেলারিটার হয়তো হয় কিন্তু আমার যে ইনক্রিমেন্টটা হওয়ার কথা ছিল ওটা রাইট। হয়তো আমার হচ্ছে ই না। হয়ে থাকে। তখন চিন্তা করলাম যে যেহেতু আমি এই পেশাটা খুব ভালোভাবে রপ্ত করছি এবং আমি ধানমন্ডিতে একজন বড় ব্যবসায়ী হুম, আছেন। হুম। তার কিছু কাজ আমি করতাম পরবর্তী সময়ে। তো আমি যখন উনি যখন জানলেন যে আমি এই পেশায় ইনভলভ হয়েছি তখন উনি আমাকে বলতেন, "জিয়া তুমি লেগে থাকো। লেগে থাকো এবং এই কেন্দ্রিক কিছু পড়াশোনা আছে এগুলো তুমি করো। তাহলে তুমি ভালো করবা।" তো কথাগুলো আসলে আমার কাছে খুব মনে হয়েছিল যে আসলেই তুমি বিশ্বাস করতে বিশ্বাস পেরেছিলে? করছি এবং এই কথাটা আমাকে খুব মানে ফিল করছে যে লেগে থাকা এবং লেগে থাক। পড়াশোনা করা হুম, না। কারণ এই বিজনেস করতে গেলে যে পড়তে হয়, রাইট। এটাও কিন্তু আমার কাছে জানা ছিল না। জানা ছিল না। কিন্তু মনে হয়েছে যে পেস্ট কন্ট্রোলে কেউ যদি পেস্ট কন্ট্রোল বিজনেস করতে চায় বা করে, সেক্ষেত্রে অবশ্যই তাকে পড়তে হবে। পড়তে হবে। হুম, কেন পড়তে হবে? এখানে ইনসেক্টস এর লাইফ সাইকেল এর কিছু রাইট। ব্যাপার থাকে, কেমিক্যালস এর ব্যাপার থাকে, হাইজেনিক এর যে বিষয়গুলো, যে কোন প্রক্রিয়ায় আমি কেমিক্যাল গুলো এপ্লাই করব এবং অনেক প্রসিডিউর থাকে। হুম, এই বিষয়গুলো যদি না জানা যাতে থাকে রিস্কি না হয়। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার পজিটিভ কাজ করতে গিয়েও কিন্তু অনেক সময় নেগেটিভ একটা ইমপ্যাক্ট পড়ে। তখন কিন্তু বিজনেসটা মানে এটা সামনে আগানোর পরিবর্তে এটা একদম মুখ থুবড়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। তো যে কারণে এই টাইপের বিজনেসে পড়াশোনাটা একটা বড় ফ্যাক্ট। তো ওই স্যারের প্রতিও আমি কৃতজ্ঞ যে উনি আমাকে তো যে কারণে হয়তো একটা সময় আমি এই জায়গাটায় মনে হইছে যে এখানে যদি আমি একনিষ্ঠভাবে কাজ করি তাহলে হয়তো একটা কিছু হবে। এবং আরেকটা বিষয় মাথায় ছিল যে যদি আমি এখানে নিজের কেরিয়ারটাও হইলো যদি পাশাপাশি আর ৪ জন লোকের কর্মসংস্থানও যদি হয়, এই বিষয়টাও কিন্তু আমাকে খুব তাড়িত করছে যে চাকরি করলে তো আমি এককভাবে ভালো থাকলাম। হুম, তা আমি যখন বিজনেসটা করব, এন্টারপ্রেনিউর হিসেবে যখন কাজ করব তখন তো সেখানে আমি আরো ৫ জন লোকের কর্মসংস্থানও তৈরি রাইট। করার একটা সুযোগ থাকে। তো আল্টিমেটলি হয়েছেও তাই। তো এখন আমি যেখানে আমার তোমার প্রজেক্টগুলোর কাজ আন্ডারে হয়, কয়জন কাজ করে? আমার আন্ডারে ম্যাডাম এখন অলরেডি ৪ জন কন্টিনিউ আছেন আচ্ছা, আচ্ছা। এবং ফ্রিল্যান্সার হিসেবে অনেকে কাজ করে। যেমন ৪ জন এমপ্লয়ি যারা কাজ করে এদেরকে আমরা রাতে যখন কাজ করি, তখন এদেরকে একটা ওভারটাইমও আমি দেই। আচ্ছা, আচ্ছা। আর পাশাপাশি ফ্রিল্যান্সার যারা আছে আমার, হুম, হুম, যেই লোকগুলোকে আমি হুম, কাজ হুম। শিখিয়ে নিছি, এদেরকে নিয়েও আমি অনেক সময় বুঝতে কাজ পেরেছি। করি। যখন আমার এই কন্টিনিউ যারা চাকরি করেন এদেরকে যখন আমি ইনভলভ করাতে পারি না, তখন এদেরকে নিয়ে আমি কাজে নেমে পড়ি। তো এইটাও কিন্তু আমাকে খুব করছে যে আমি যদি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি যদি আরো ৫ জন লোককে আমি করতে পারি, এটাও আমার জন্য একটা বুঝতে তো এটাও আমাকে খুব করছে যে চাকরির চেয়ে যদি আমি এখানে গিয়ে যদি কিছু করতে পারি, এই আরকি। জিয়া, আ আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে ভালো কেরিয়ার। এখন যখন তুমি এই পেস্ট কন্ট্রোলিং চুজ করলে, তখন কি তোমার ভয় লাগেনি যে ভালো কেরিয়ার এখানে নাও হতে পারে? ভয় তো অবশ্যই এবং এই ভয়টা যে কত ভয়ংকর ছিল সেটা তুমি কিভাবে আরকি এটা ওভারকাম মেইন বিষয়টা ছিল ওই যে বললাম লেগে থাকা। আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে আমি যদি সততা এবং আন্তরিকতা নিয়ে যদি আমি এখানে লেগে থাকি, একটা সময় হয়তো আমি ভালো ফিডব্যাক পাবো। এবং আসলে ম্যাডাম আপনি বিশ্বাস করেন আমি পেয়েছি। এবং এমনও হয়েছে যে কাজ আ আসতেছে না বা আমি ওভাবে মার্কেটিংও আমার করার সুযোগ ছিল না। কারণ একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। কিন্তু আমার সার্ভিসের মানটাকে আমি চেষ্টা করছি খুব ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো দেখা গেল যে আপনিও তো আমাকে অনেক হেল্প করছেন এই জায়গাটায়। যে অনেক কাস্টমার আপনার কাছ থেকে আমি পেয়েছি এবং ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলগুলোতেও আমি আপনার রেফারেন্সে কাজ করেছি এবং এখন পর্যন্ত আমি কিন্তু কোনো নেগেটিভ পাই নাই। ওভারঅল যারা আমাকে চিনেন আমার সম্মানিত গ্রাহকবৃন্দ তারা তো নিশ্চয়ই আমার সার্ভিস সম্পর্কে জানেন এবং উনারা আমার সবচেয়ে বড় সহযোগিতা করেছেন এই জায়গাটায় টিকে থাকার পিছনে। দেখা গেল যে একটা কাজ করলাম, কাজটা ভালো হয়েছে। পরবর্তী দেখা গেল যে উনি বলেছে, "জিয়া অমুক জায়গায় একটা কাজ আছে তুমি কাজটা করো।" তো আচ্ছা, এখানে আমি যে কাজটা করছি আমি কখনো আমার ক্লায়েন্টকে আমি বলি নাই যে আমাকে এত টাকা দিতে আচ্ছা, হবে আচ্ছা। বা এই টাকা না দিলে আমার হবে না। হুম। এটা কিন্তু আমি কোনো গ্রাহককে আমি বার্গেনিং এ না যাওনি তুমি। কখনোই আমি জানি আমি বুঝতে বলছি পেরেছি। ম্যাডাম কস্টিংটা এই লেভেলে কনভেন্স এবং আমার কেমিক্যাল হুম, প্লাস এই হচ্ছে আমার কস্টিং। তো এর মাঝখানে যদি আমার এই লেভেলের বিলটা হয় তাহলে আমার জন্য অনেক ভালো। রাইট।
এই হলে মোটামুটি ভালো। আর যদি এ না হয় তাহলে হয়তো কিছু ভালো। কিন্তু লস হবে বা বিজনেস হবে না, আমি এই জাতীয় কথা কখনো আমার গ্রাহককে মানে কখনোই নেগেটিভ বলি কথা নো। তুমি বলো আমি কখনোই বলি নাই। তখন দেখা গেল যে গ্রাহক বলল যে, "ঠিক আছে তাহলে এটা কি দিলে হয়?" তো যদি মনে হয়েছে যে, "ম্যাডাম আরেকটু বাড়িয়ে দেন।" ঠিক আছে তোমাকে আরো ৳৫০০ বারে বাড়িয়ে দিলাম। এটা আমি সবসময় এই জিনিসটা আমি চেষ্টা করছি যে, অন্তত গ্রাহক যেন কষ্ট না পায়। উনার জন্য যেন বার্ডেন না হয় যে, একটা কোম্পানিকে কাজ করতে আনলাম, এখন ও তো আমার উপর জুলুম করা শুরু করছে। এটা আমি কখনোই করি নাই এবং যারা আমাকে চিনেন তারা নিঃসন্দেহে এটা বলবেন যে, "জিয়া হ্যাঁ, সার্ভিসটা যেমন দিয়েছে পয়সাটাও আমি ওভাবে নিয়েছি আলহামদুলিল্লাহ।" এবং সর্বোপরি আপনার তো একটা হেল্প ছিল। আমি একেবারে যখন এই পেশার সাথে ইনভলভ হই তখনও তো আপনি জানতেন এবং মাঝখানে যখন খুব খারাপ সময়ে গিয়েছে তখনও তো আপনি বলছেন যে, "জিয়া যেহেতু করতেছো রাইট লেগে থাকো" এবং ইউনিভার্সিটি লেভেলের যে কাজগুলো যদিও সুপারিশ তো আর কাজ হয় না। আপনি পাঠিয়েছেন, ইন্টারভিউ দিয়েছি, ওখানে ওনারা রাইট ভালো মনে করেছেন, আমাকে কাজ দিয়েছেন এবং সর্বোপরি আমার ম্যাডাম আমাকে এই জায়গাটায় এটা বলতেই হয় যে জীবনে তো অনেক শিক্ষকই আমরা পেয়েছি। কিন্তু স্টুডেন্টের উন্নতির জন্য, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যে ধরনের হেল্প চাকরির ক্ষেত্রে অ অ ম্যামরা করে থাকেন, কিন্তু এটা তো করেনি। পাশাপাশি বিজনেসের ক্ষেত্রেও যে ম্যাডামরা বা স্যারেরা যে হেল্প করেন, এটা আমার দেখা ডক্টর রেবেকা সুলতানা ম্যাম নিঃসন্দেহে উনি এই জায়গাটায় আমার দেখা একজন সেরা শিক্ষক। আরেকটু বলি যে উনি কিন্তু আমাকে একটা সাইকেলও দিয়েছেন। থ্যাংক ইউ জিয়া থ্যাংক ইউ আমাকে একটা সাইকেল দিয়েছেন যে আমি ম্যাডামকে বলতাম যে, "ম্যাডাম আমার তো আপনার অফিসে আসা যাওয়া করতেও তো একটা খরচ হয়।" হ্যাঁ, অনেক সময় ম্যাডামের কিছু কাজ যেটা শুরুতেই বললাম যে পেজ কেন্দ্রিক কিছু কাজ যখন করতাম, তো আমি যে এলাকায় থাকি ওখান থেকে আসা যাওয়া করতে প্রায় ৳২০০ খরচ হয়। তো আমি আচ্ছা ম্যামকে বললাম যে, "ম্যাডাম আমার যদি একটা সাইকেল হয় অন্তত এই ৳২০০ আপনাকে আমাকে দিতে হবে না।" তো আমি এইটুকু তো দেখা গেল যে আমি সাইকেলটা নিয়ে এখনো মাঝে মধ্যে আমি চালাই। তো মাঝখানে হয়তো কিছুদিন ব্যস্ততার কারণে আর এটা হয়ে ওঠে নাই। তো আ যারা ম্যাডামকে চিনেন নিঃসন্দেহে জানেন প্রত্যেকের দৃষ্টিভঙ্গি তো আলাদা থাকতেই পারে। কিন্তু ম্যাম কিছু মানবিক কাজ করেন যেগুলি একেবারেই নিঃস্বার্থভাবে যেটা পর্দার আড়ালেই বলতে পারেন। এমন অনেক কাজ করেন যেগুলো যারা ম্যামের কাছ থেকে বিভিন্ন সময় এই সুযোগ সুবিধাগুলো ম্যাম দিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আমি হয়তো একজন যেটা বলছি, আমি বলছি এই কারণে যে কিছু মানুষকে তো বলতেই হয়। অকৃতজ্ঞ হওয়াটা তো আসলে ব্যা একেবারেই বাঞ্ছনীয় না। তো সেই জায়গা থেকে আমি উনার প্রতি কৃতজ্ঞ যে ম্যাম আমাকে এই জায়গাটায় কাজে লেগেছেন। আরেকটা মানুষকে ম্যাম আমি স্মরণ করতে চাই। এটা হচ্ছে আমাদের হোসনি মোবারক। আচ্ছা হোসনি যার মোবারক ভাই অফিসটা যার অফিসটা আমি এখনো হুম, আমি তার অনেক অফিসটাকে ভালো মানুষ অ্যাড্রেসটাকে ইউজ করে আমি এখন পর্যন্ত আমি এই কাজটুকু করছি। মোবারক ভাইকে আসলেই ধন্যবাদ যে উনার সাথেও আমি অনেক ইভেন্টেও কাজ হুম, করেছি। যেখান থেকে আমি একটা ইনকাম ইনকাম হইতো পেয়েছো আমার সংসার চলছে। তো আলহামদুলিল্লাহ ওভারঅল এখন আমি আসলেই ভালো আছি আলহামদুলিল্লাহ এবং সবসময় ভালো ছিলাম। হ্যাঁ, ভালো থাকার তো আসলে কোনো সীমারেখা নাই। সীমা এটা বলতে পারাটা এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিট। জিয়া এই কাজটি করতে গিয়ে যেমন ফিলোসফির একটা ফিল্ড এটার বাইরে গিয়ে একদমই আলাদা একটা ফিল্ড পেস্ট কন্ট্রোল প্রথম যখন কাজটি তুমি করেছো তখন কি কোনো সমালোচনা উপহাস বা কটূক্তির তুমি সম্মুখীন হয়েছো কিনা যদি হয়ে থাকো সেটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো হ্যাঁ, প্রত্যেকটা পেশাতেই একটা চ্যালেঞ্জ থাকে এবং এই পেশাটা যখন আমি ১ম শুরু করি, কিছুটা হীনমন্যতা কাজ করেছে। রাইট কাজ করেছে এরকম যে আমি মাস্টার্স করে একজনের বাসায় গিয়ে আমি পেস্ট কন্ট্রোলের কাজ করছি। তো সেখানে গিয়ে এরকম হয়েছে যে আমি তো ড্রিল মেশিন দিয়েও আমাকে কাজ করতে হয়েছে। তো ড্রিল মেশিনের কাজ করার পরে কিন্তু কিছু ধুলা রাইট রাইট নিচে পড়ে। রাইট হ্যাঁ তো এখন এটা তো আল্টিমেটলি ঝাড়ু দিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো এই কাজটা আমার সাথে যে হেল্পার থাকতো অনেক সময় সেও করতো বা ওরাও করে আমিও করি। কাজটা ও করতে গিয়ে যখন দেখলাম যে না কাজটা হচ্ছে না, তখন আমি নিজেই ঝাড়ুটা হাতে নিয়ে হয়তো হ্যাঁ আমি নিজেই কাজটি কাজটা করেছি। করেছো তখন ১ম একটু খারাপ লেগেছে। কিন্তু একটা সময় যখন দেখছি যে না আমি নিজে যেমন কাজ করতেছি আরেকটা লোক তো আমার সাথে কাজ করে দুটো পয়সা আর্ন করতে পারছে। পাশাপাশি আমার জন্য তো কিছু হচ্ছে। রাইট সো আমি যদি এইটাকে মানে গায়ে লাগিয়ে আমি যদি বসে থাকি যে না আমি কেন এই কাজটা করব? তাহলে তো আমি এই যে আজকে যে ৪ জন বা আরো কিছু ফ্রিল্যান্সার যারা আমার হয়ে কাজ করে, এই জায়গাটা তৈরি হইতো না। তৈরি হতো হ্যাঁ, না কিছুটা হ্যাঁ, এটা তো লাগছেই যে মাস্টার্স করে আমি কেন এই জায়গাটায় আসলাম বা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, যে আমরা বিদেশ গিয়ে সাধারণত কি করি? সব কাজই বিদেশ করি গিয়ে আমরা তো আমাকে জীবন জীবিকার জন্য অনেক কিছুই একেবারে করতে হয়। ক্লিনার থেকে শুরু করে সব সবই কাজই তো করতে করতে হয়। হয় এটাকে রাইট আমি কোনোভাবেই কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। মানে চুরিবিদ্যা ছাড়া, রাইট মানে রাইট চুরি করা ছাড়া বা দুর্নীতি করা ছাড়া পৃথিবীতে যেকোনো কাজ সেটা যদি সুইপারই হয়
আমি লিগ্যাল ওয়েতে যদি সুইপারিও করতে হয় কোনো পরতে গিয়ে, আমি সেটা করতে আমার কোনো দ্বিধা রাইট। থাকার কথা না। এবং আমি মনে করি যে মাস্টার্স কেন, পিএইচডি করার পরে যদি জীবনের এরকম পরত আসে যে কাজ করে খেতে গিয়ে আমাকে সুইপারিং করতে হবে রাইট। বা আরো কোনো কাজ করতে হবে, সেটা করতে কোনো ডিগ্রির সাথে কাজের তো কাজের সম্পর্ক কোনো কম। নাই। রাইট। ডিগ্রির জায়গায় ডিগ্রি থাকবে, আমার হ্যাঁ, কাজের জায়গায় কাজ জ্ঞানের থাকবে, জায়গায় জ্ঞান থাকবে, সবকিছু ওরকম। নিঃসন্দেহে। তা আমার কাছে মনে হয় যে এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি করেছে যে আমি যদি এটাকে হীনমন্যতার জায়গায় নিয়ে যেতাম তাহলে হয়তো আমি এই কাজগুলি করতে পারতাম না। এবং আমি দেখেছি যে যেকোনো পেশার প্রতি যদি আন্তরিকতা, সততা এবং ডেডিকেশন যেটা, এটা থাকলে যেকোনো কাজে আপনি বা আমরা সফল হবই ইনশাল্লাহ। এবং এটা তো আপনি তো তার প্রমাণ। আপনিও তো একটা সময় জীবনে অনেক কষ্ট করছেন। অনেক ফাইট আজকে করেছেন। আপনি ঢাকা রাইট। বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় জায়গায় আপনি করছেন। এটা নিঃসন্দেহে, এবং আপনার জীবনে তো অনেক স্ট্রাগল এর গল্প আমরা রাইট। শুনেছি। জানো। হ্যাঁ, শুনেছি। তো সেই হিসেবে আমি মনে করি যে লেগে থাকলে সফলতা আসবেই। কোনো না কোনোভাবে জিয়া, ইনশাআল্লাহ। তুমি কি আ কখনো হাল ছেড়ে দিতে চেয়েছিলে কিনা? এবং তখন তুমি কিভাবে আবার ঘুরে দাঁড়িয়েছো? বা এর পিছনে কারো অনুপ্রেরণা ছিল কিনা? হ্যাঁ, একটা সময় এরকম হয়েছে যে পেস্ট কন্ট্রোল পেশাটা তো হলো যে এটাকে স্লো আইটেম বলা হয়। রাইট। একেবারেই স্লো আইটেম। যে যেমন ধরেন যে আমি একটা জায়গায় সার্ভিস করে আসলাম ইনডোরলি। মানে হুম। পার্সোনাল যে কাজগুলি করি আমরা। তো ওখানে দেখা গেল যে একবার একটা সার্ভিস করলে ৩ মাস ৬ মাস, কোনো ক্ষেত্রে হয়তো ১ বছরও অ্যা আবার কল আসে না। আমি এটা কামনাও করি না যে কাস্টমার আমাকে রাইট, রাইট। বারবার তার প্রবলেমের জন্য ডাকবে। এটাও আমি সেটাই। কামনা করি না। কিন্তু স্লো আইটেম হওয়ার কারণে অনেক সময় হয় না যে কিছু ক্রাইসিস সময় থাকে, কাজ আসে না বা তখন তো ইনকামটাও কমে যায়। হুম, হুম। তো ওই সময় কিছু হতাশার সময় অ্যা আমার এরকম একটা সময় গেছে যে অ্যা একেবারেই খুব বাজে সময়। তখন আমি একটা কোম্পানির সাথে আমিও ওখানে গিয়ে পেজ গুলো রেগুলার করি। তো কোনো কারণে ওখানে আমি গেছি। "স্যার, আমার তো খুব খারাপ আচ্ছা, সময়, আচ্ছা, আচ্ছা। আমাকে একটা চাকরি দেন।" কিন্তু চাকরিটা পরক্ষণে আমি আবার ইচ্ছা করে আবার এটাকে আচ্ছা। আমি ছেড়ে চলে আসছি। বলছে যে, "তোমাকে একটা করতে হবে। ব্ল্যাংক চেক দিতে হবে।" ও আচ্ছা, আচ্ছা, তখন বুঝতে আমি পারছি। চিন্তা করলাম যে না, এটা হ্যাঁ, হ্যাঁ, ধরুন যে হ্যাঁ, আমি কোনো সেটাই। কারণে হয়তো কোম্পানির একটা প্রতিনিধি একটা জায়গায় কাজ করলাম। কোনো কারণে একটা পার্স আমি হয়তো ভুলক্রমে হারায় ফেললাম। তখন আমি এত টাকা কোত্থেকে দিব? সেটাই, সেটাই। আমি তখন ব্যাক করছি যে না। ঘুরে দাঁড়ানোর যে বিষয়টা, এটার ব্যাপারে আমি প্রথমত আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে রাইট। কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যারা আমাকে উৎসাহগুলো দিয়েছে। বিশেষ করে এখানে আমি আপনার কথা বলব যে আপনি তো অনেক সময় বলতেন যে, "জিয়া, তুমি লেগে থাকো যে এটাই তুমি সাকসেস এটায় হবে। তুমি সাকসেস হবে।" এবং আপনি এটা প্রায়ই বলতেন যে, "দেখবা এখান থেকেই তোমার একটা ভালো কিছু হবে।" রাইট। এবং এটা তো সত্য যে এটা আসলেই এটা আলহামদুলিল্লাহ হয়েছে। তো সেখানে আপনার অনুপ্রেরণা তো আমার এটা ছিল। এবং এটা নির্দ্বিধায় বলা যায়। আপনার স্টেশন বলে না, দর্শক আপনারা ভাববেন না যে রাইট। ম্যামের স্টেশন বলে এটা বলছি। উনি আমাকে এ কথাটা প্রায়ই বলতেন যে, "জিয়া, তুমি হতাশ হইও না। দেখবা যে এখান থেকেই তুমি একটা ভালো কিছু বের করে নিয়ে আসবা।" আমি যখন উনার পারপাসে উনি যেখানে আমাকে রেফারেন্স করে পাঠিয়েছেন, ওই কাজগুলি খুব সাকসেসফুলি রাইট, করার পরে উনার কাছে তো ফিডব্যাকটা আসছে। রাইট। খুব তখন ভালো ফিডব্যাক হ্যাঁ, পেয়েছি তখন শুনছি। ম্যাডাম নিজে আমাকে ডেকে বলতেন যে, "জিয়া, তুমি চিন্তা করো না। এখান থেকেই তুমি একটা ভালো কিছু করবা।" এবং সেক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে এবং আপনার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনি এই সাহসটুকু আমাকে দিয়েছেন। এটাও আমার ঘুরে দাঁড়ানোর একটা গল্পের মধ্যে একটা অংশ। থ্যাংক ইউ জিয়া। জিয়া, আরেকটা প্রশ্ন হলো যে, তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি? এবং সেখান থেকে তুমি কি শিখেছ? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে। আমি অল্প বয়সে মাস্টার্স শেষ করেছি। আমি হিসাব করে দেখেছি, আজকে হিসাব করতেছিলাম যে আমার পড়াশোনার পরে আমি সময় কতটুকু পেয়েছি। আমি বোধহয় ২৩ কিংবা ২৪ হুম, বছর বয়সে আমার মাস্টার্স কমপ্লিট। আচ্ছা। তা আমি ৩০ বছর বয়স পর্যন্ত সরকারি হুম, চাকরির হুম। এপ্লাই করা যায়। তো মাঝখানে আমি প্রায় ৫ থেকে ৬ বছর আমি সময় পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে ব্যর্থতা হলো যে আমি এই সময়টা কাজে লাগাতে পারিনি। লাগাতে পারিনি নানামুখী কারণে। নানামুখী কারণ। কারণ রাইট। যেহেতু বিজনেসটা শুরু করছি হইলো মাস্টার্স পড়ার পরে মানে তো তোমার ইকোনমিক দৈন্যতা ছিল। এটা নিঃসন্দেহে এটা আচ্ছা, আমার কারণ হলো কি, আমার আরেকটা ব্যর্থতার গল্প আছে। কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে খ ইউনিট এবং ঘ ইউনিটে ওয়েটিং এ ছিলাম। ওয়েটিং এ ছিলে। কিন্তু ওয়েটিং এ থাকার পরেও আমি চান্স পাইনি। আচ্ছা, আচ্ছা। আমার খুব ইচ্ছা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং তাও তো ওয়েটিং এ ছিলাম। কিন্তু মূল তালিকায় তো আমি আসতে পারিনি। এটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের মনে হয় যে আমি এটা একটা এখনো আমাকে খুব পীড়া দেয় যে আমার চেয়েও দুর্বল যারা ছিল আমার ব্যাচে অনেকেই চান্স পেয়েছে এবং তারা এখান থেকে বের হয়ে ভালো আরো অনেক ভালো জায়গায় তারা সেটেল হয়েছে। আরেকটা দুঃখ হলো যে ঢাকা কলেজে পড়ার পরে আমি এই মাঝখানের সময়টা আমি কাজে লাগাতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল যে একটা আ অন্তত পড়াশোনাটা খুব স্ট্রংলি করা। কিন্তু সেখানে আমার ঢাকায় থেকে
নিজের খরচ চালানো, মেসে থেকে খরচ সব মিলিয়ে জিলিয়ে আসলে এটা আর হয়ে ওঠে নাই। তারপরে একটা প্রাইভেট চাকরি যেটা বললাম যেখান থেকে আমি এটা শিখলাম। এরপরে আস্তে, আস্তে তো ব্যবসায় ইনভলভ হয়ে গেলাম। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা অ্যা আমাকে খুব করে যে আমি যদি ওই সময়টা আমি কাজে লাগাইতে পারতাম তাহলে হয়তো আরো ভালো কিছু এবং আরেকটা জিনিস আমি মিস করি যে আমি ঢাকা কলেজে যখন আপনি যতদিন ছিলেন রাইট। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ওই সময়টা কিন্তু আমার রেজাল্টও খুব ভালো ভালো ছিল। হচ্ছিল। ছিল রাইট। ডেফিনিটলি ভালো ছিল। তো আপনি চলে যাওয়ার পর মানে যেই গাইডটা আপনি ওখানে করতেন, এটা আসলে আমি একেবারে টোটালি ডিটাচ ছিলাম। আচ্ছা, আচ্ছা। একেবারেই না। আমার কাছে মনে হয়েছে যে জন লকের এম্পিরিসিজম আপনি পড়াতেন এবং এই শীটটা আমি আপ টু বটম আমি একেবারে সব মিলে বোধহয় ১১ পৃষ্ঠা ছিল। মডার্ন ফিলোসফি। মডার্ন ফিলোসফির। তো আমি এখনো ডেভিড হিউম, জন লকের যে রাইট। অভিজ্ঞতাবাদের সেটা আমি টোটাল এত সুন্দরভাবে আপনি নোটটা তৈরি করে দিয়েছিলেন, এটাকে আমি টপ টু বটম আমি লিখেছি এবং আমার একটা ফ্রেন্ড ছিল সাইফুল নামে। সে পরবর্তী সময়ে তিতুমির কলেজ থেকে ম্যাথে অনার্স আচ্ছা, মাস্টার্স আচ্ছা, আচ্ছা। করছে। আমি ওর সাথে আমার খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল আচ্ছা, আচ্ছা। ওই ইয়েতে। তো আমি যদি আমার কাছে মনে হয়েছিল যে ওই জায়গাটার যে গাইডেন্সটা আপনার কাছে আমি হুম, পেয়েছিলাম, এটা যদি পরবর্তী সময়ে আমি আপনার সাথে আমার যদি ডিটাচটা না হইতো তাইলে বোধহয় আমি হুম, আরো ভালো কিছু করার একটা সম্ভাবনা ছিল। তারপরে আমি যেটায় আছি আলহামদুলিল্লাহ এটাও ভালো। আমি হতাশ না। হুম, হুম। কিন্তু থাকে না মানুষের কিছু অপ্রাপ্তি জীবনের। এটা একটা অপ্রাপ্তি বলতে পারেন। এই জি, আরকি। জীবনে আমাদের তো স্ট্রাগল অবশ্যই প্রয়োজনীয়। এটা আমরা সব জায়গায় শুনি। এটি কি আসলেই প্রয়োজনীয় নাকি এটি এক ধরনের মিথ বা এক ধরনের গল্প প্রচলিত? আসলে প্রত্যেকটা সফল মানুষ পৃথিবীতে আপনি যতগুলি সফল মানুষ দেখবেন, ডায়োজেনিস রাইট। এই যে ফিলোসোফার উনি উনার জীবনে মানে আলেকজান্ডার যখন তাকে গিয়ে বললেন যে আমি আপনাকে দিয়ে সবকিছু দেই দিয়ে দিতে দিয়ে চাই। দিব। কিন্তু পুরো রাজ্যই দিতে হ্যাঁ, চাই। কিন্তু উনি কিন্তু আর অ্যা রাজি হলেন না। রাজি হলেন না। তো উনি কেন রাজি হলেন না? উনি দেখলেন যে আমি যেই চিন্তার জগতে আমার যেই দর্শন বা আমি যেই জায়গাটায় আছি, হ্যাঁ? তো এখানে তো আমি তৃপ্ত। রাইট, আমি তৃপ্ত এবং এই যে ডায়োজেনিস কিন্তু ঠিকমতো খেতেও পারতেন না। হ্যাঁ? অনেক নেগেটিভ গল্প তার রাইট। ব্যাপারে আছে। ওইটা আমি নাই বললাম যে একজন ফিলোসোফার। তো সেক্ষেত্রে স্ট্রাগলটা প্রত্যেকটা সফল মানুষের অবিচ্ছেদ্য অংশ। রাইট। এটা ইচ্ছা করলে কেউ স্ট্রাগল করতে পারবে না। হ্যাঁ? মানে আপনি চাইলেই স্ট্রাগল করতে পারবেন না। এটা আসলে যখনই আপনার সামনে সফলতার একটা দরজা উন্মোচিত হবে, তখন আল্লাহ ইচ্ছা করেই হোক আর অনিচ্ছা করেই হোক আপনাকে স্ট্রাগল এর মধ্যে ফেলে দিবে। রাইট। এবং এই স্ট্রাগলটা বা এই কষ্টটা আপনাকে সফলতার জায়গায় নিয়ে যাবে। এবং এটা চাইলেই আপনি বা আমরা কেউ স্ট্রাগল করতে পারবো না। এই স্ট্রাগলটা যখনই কাউকে দিয়ে আল্লাহ তাআলা সফলতার মুখ দেখাবেন, তখন তার পিছনে এই স্ট্রাগলটা দিয়ে দিবে এবং এটা এজন্যই দিয়ে থাকেন যে স্ট্রাগল বা এই কষ্টের জায়গাটা যদি এই সফল ব্যক্তির যেটা তার সম্মুখের সম্ভাবনাটা যদি তাকে দেওয়া না হয়, তাহলে সে ভবিষ্যতে যখন বড় জায়গায় পৌঁছে যাবে তখন এই পিছনের এই লেভেলের মানুষগুলির দুঃখ দুর্দশা বোঝার মতো সক্ষমতা থাকবে না। এজন্য স্ট্রাগলটা একটা মানুষের জীবনে প্রয়োজন আমি মনে করি। কারণ যারা একেবারে পুষ্পসজ্জায় যারা বড় হয় তারা ওই যে যারা মানে হতদরিদ্র মানুষ বা কষ্ট করে যারা বড় হয়, এদের দুঃখ কষ্টটা আসলে বোঝার মতো সক্ষমতা আসলে ওদের যদিও মুখ দিয়ে অনেক কথা বলে কিন্তু অ্যাকচুয়ালি ওদের এটা হয় না। জিয়ার কথা থেকে যে জিসটা উঠে আসছে এ পর্যন্ত সেটা আমরা দেখলাম যে ডারউইনের যে সূত্র ছিল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই কথাটি আসলেই সত্য। মানে যে যত বেশি স্ট্রাগল করতে পারে সে জীবনে তত বেশি টিকে থাকতে পারে। একদম কাছ থেকে দেখা তোমাকে যে তুমি পড়াশোনা করো, তুমি লেখালেখি করো, তারপরে তুমি আবার মানে ই-কমার্স বিজনেসের সাথে জড়িত, এই নানানবিধ জিনিসের মধ্যে তুমি কিভাবে ব্যালেন্স করছো? আচ্ছা ম্যাডাম এই কথাটার উত্তর দেওয়ার আগে আমি আরেকটা জিনিস আপনাকে একটু শেয়ার করি। এটা হলো যে রাইট। যত বেশি একটা মানুষ স্ট্রাগল করতে অভ্যস্ত হবে সে তত বেশি প্রতিকূল পরিবেশে টিকে সে থাকতে টিকে পারবে। থাকতে পারবে। আমি একটা গল্প বলি এর রাইট। মধ্যে যে মানে আমার লাইনের গল্পটাই বলি। ককরোচ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো হুম। প্রাণীদের মধ্যে এবং ইনসেক্টস এর মধ্যে সবচেয়ে পুরনো একটা পোকা। তার লাইফে স্ট্রাগলিংটা অনেক বেশি আচ্ছা। এবং এদের মধ্যে কাউন্সেলিংটা সবচেয়ে বেশি। ডাইনোসরেরও ৩৫০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে এই ককরোচ আসছে। তো ডাইনোসর পৃথিবী থেকে চলে গেছে। চলে গেছে। কিন্তু ককরোচ কিন্তু এখনো টিকে আছে। স্ট্রাগল এর কারণে। স্ট্রাগলিং এবং রাইট। এদের মধ্যে কাউন্সেলিংটা আপনি দেখবেন কাউন্সেলিংটা যে বেশি। ককরোচরা মানে কখনো নিজেরা ঝগড়া করে না। ঝগড়া করে না। এবং এই এই ঝগড়াটা যে করে না এটাই এদেরকে কিন্তু হুম। এখন পর্যন্ত কারো পিছনে লাগে না। লাগে না। এটা। তো
তো যদিও আমি এই পেশার সাথে জড়িত, কিন্তু আমার কথাটা এজন্য বললাম যে স্ট্রাগলিংটা হচ্ছে জীবনের এমন একটা পার্ট, কেউ যদি স্ট্রাগল করতে যত বেশি স্ট্রাগলিং এর জায়গাটায় মানে স্টেপ ফেলবে, তত বেশি তার সাকসেস রেটটাও তো ভালো হবে। আমাদের কোশ্চেনটা ছিল যে তুমি একই সাথে পড়াশোনা করছো, লেখালেখি করছো, ই-কমার্সে ব্যবসা করছো, এগুলো একসাথে ব্যালেন্স করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? না, এই ক্ষেত্রে আমার আসলে ওরকম কোনো সমস্যা আমি ফেস করি না। তবে আমার কাছে মনে হয় যে কিভাবে তুমি এটা ব্যালেন্স করো আচ্ছা, সেটা একটু যদি আ দর্শকদের আচ্ছা, জন্য এই বলো। ক্ষেত্রে মানে আমি আসলে এই লেখালেখি তো ম্যাডামও জানেন আমি একেবারে ছাত্র জীবনে আমি লেখালেখি করতো লেখালেখি সে। করতাম। তো রাইট। মাঝখানে একটা লম্বা সময় গ্যাপ ছিল। পরবর্তী সময়ে আমি আবারও ফিরে আসি যে আমাদের হোসনে মোবারক। তা আমরা আপনার সাথে যে রাইট। ট্যুরগুলোতে যেতাম, বান্দরবন সহ যে ট্যুরগুলোতে যেতাম, তো এই লেখাগুলি আমি ওই ট্যুরের একটা ব্রিফ তো বলতেন হ্যাঁ, যে হ্যাঁ। লিখে লিখবা। রাখতে তো হবে। এই লেখাগুলো মোবারক ভাই দেখতো। তো হয়তো বলত যে, "আপনি তো ভালো লিখতে পারেন। হুম। আপনি ফিল্ম নিয়ে লেখা শুরু করেন।" তো আমি এই মোবারক ভাইয়ের চাপে আমি আবার লিটল ম্যাগে আমি লেখা শুরু করি। তো এই পর্যন্ত অনেকগুলি লেখাই আমি লিখেছি। লিটল ম্যাগে আরকি। আপনি যেটা বললেন যে আমি এগুলি কিভাবে মেইনটেইন করি। কাজের পরে যে অবসর সময়টুকু থাকে এটা আমি আসলে একদমই ছেড়ে দেই না। আমি কাজের পরে যে সময়টুকু পাই, আমার কাজের বাইরে আমি কোনো বাড়তি সময় আমি নষ্ট করি না। লিখতে গেলে অবশ্য একটা কাজ খুব বেশি প্রয়োজন, এটা হচ্ছে পড়া। প্রচুর পড়তে হয়। মানে চাইলেই যে মানে আজকে এখন বসলেই যে একটা লেখা তৈরি হয়ে যাবে বিষয়টা এরকম না। একটা বিষয় বা টপিকস নিয়ে লিখতে গেলে একটা লম্বা সময় আ একটা ভালো স্টাডি না হলে আসলে লেখা লেখা সম্ভব যাবে না। না। লেখা যাবে না, এবং এটা আমি বলছি না যে আমি খুব ভালো লিখি। কিন্তু আমি চেষ্টা করছি যে রাইট, অ্যা রাইট। আমি চেষ্টাই আমি ১ম এই ফল। লেখক পরিচয় দেওয়াটা আসলে আমার কাছে লজ্জার, কারণ আমি আচ্ছা। তো এখনো ওরকম কেউ না। কিন্তু আমি মনে করি যে লেখক হওয়ার চেয়ে একজন পাঠক হয়ে বেঁচে থাকা সবচেয়ে বেশি আনন্দের। কারণ বই আমাকে এত বেশি আনন্দের সময় আপনাকে দিবে বা আমাদেরকে দেবে, যে সক্ষমতাটা রাখে, এটা পৃথিবীর কোনো আনন্দ, বিনোদন এখানে এটার সাথে কম্পেয়ার করার কোনো সুযোগই নেই। আপনি বা আমরা যখন যারা স্টাডি করে এরা আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন। মানে ওখানে একবার ঢুকে গেলে মনে হবে যে আপনি অন্য একটা জগতে ঢুকে গেছেন। এবার চলতেছে তো চলছেই। তো আমার মনে হয় যে যদি ইচ্ছাশক্তিটা ভালো থাকে ম্যাডাম, এই টাইপের কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি পড়াশোনা বলেন, লেখালেখি বা কিংবা ওই যে বললাম ইচ্ছাশক্তি, এবং যদি ওই স্ট্রাগলিং এর জায়গাটা শক্ত থাকে, তাহলে অবশ্যই এই কাজ করতে কোনো থাকার কথা না। দর্শক জিয়া যে বিষয়টি বলতে চেয়েছে সেটি হলো আসলে বই হলো শ্রেষ্ঠ বন্ধু, বই হলো সবচেয়ে আনন্দের বিষয়। অর্থাৎ আমরা যদি বইয়ের সাথে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের দুঃখ বিষয়গুলো আমাদের কম স্পর্শ করে। জিয়া, আমি তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাই। এই লেখালেখির মূল অনুপ্রেরণাটা তোমার কি? আর লেখালেখি করতে গিয়েছো সেখান থেকে তুমি কি শিখেছো? আপনি যখন আপনার প্রবন্ধগুলো আমাকে দিয়ে টাইপ করাতেন, রাইট। তো এটা তো হচ্ছে একেবারে এই শেষ সময়কার কথা। তো এখান থেকে কিন্তু আমি কিছু বিষয় আপনাকে তো শেয়ার করেছি হ্যাঁ, হ্যাঁ, ম্যাডাম। আমি মনে হয় আবার এটা আমি হ্যাঁ, আবার হ্যাঁ, শুরু করতে রিভাইজ চাই। করি। হ্যাঁ, তো আমার একজন বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে যখন নাকি সাংবাদিকতার চান্স পাইল। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা একসাথে একই রুমে থাকতাম হুম। ইন্টারমিডিয়েটে। তো চান্স পাওয়ার পর আমার কাছে মনে হলো যে আমার তো কিছুই যখন হলো না, আমি অন্তত লেখালেখিতে লেখালেখিটা এগিয়েছো। করলে যদি অন্তত কাছাকাছি যদি যেতে পারি, আচ্ছা। এটা আমার জন্য একটা চিন্তা মাথায় ছিল। তো তখন আমি দৈনিক যুগান্তরে চিঠিপত্র বিভাগে আমার ১ম যে লেখাটা আসছিল, হুম। আপনাকে আমি দেখাচ্ছিলাম সেই দেখেছি। ২০০৫ সালে। তারপরে ঢাকা আপনার কলেজে থাকা। ঢাকা কলেজে থাকা অবস্থায়। আমি লেখাটা আসলে কন্টিনিউ আ দীর্ঘ সময় করেছি। তো কোনো কারণে হয়তো ওই যে নানামুখী কারণে আর লেখা হয়ে ওঠেনি। হয়তো ওই সময়টা যদি আমি ধরে রাখতাম, তাহলে হয়তো আরো ভালো হয়তো লেখালেখির হুম। ক্ষেত্রে আরেকটু হয়তো এগিয়ে যেতে পারতাম। তো অনুপ্রেরণাটা আমি মনে করি যে পরবর্তী সময়ের জায়গাটায় আপনার একটা তো আছেই, যে আপনার এই প্রবন্ধগুলো লিখতে গিয়ে দেখতাম যে অনেক শব্দগত বিষয়গুলো বা বাক্যগত রাইট, যে রাইট। প্যাটার্ন গুলো, এগুলো ওখান থেকে আমার কিছু শেখার সুযোগ হয়েছে। তো যে কারণে আমি মনে করি যে এই অনুপ্রেরণায় আপনিও আমার একজন জীবন্ত সাক্ষী। থ্যাংক ইউ জিয়া। আমি দেখেছি যে কিছু পত্রিকায় তোমার লেখা বেরিয়েছে। সেখান থেকে আমিও নিজেও দেখেছি যে তোমার কিছু লেখা আসছে। এখন এই লেখালেখির ক্ষেত্রে তোমার যে সফলতা বা তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে তোমার যে সফলতা, তা তুমি কি সফলতা বলতে আসলে কি বুঝো? এটা কি টাকা, ক্ষমতা আর না সম্মান নাকি মানসিক প্রশান্তি? এর মধ্যে কোনটাকে তোমার মনে হয় যে এটা সফলতা? আমার কাছে মনে হয় যে মানসিক প্রশান্তিটা হচ্ছে সবচেয়ে বেস্ট। বেস্ট। কারণ মানসিকভাবে যখন আপনি খুব ঠান্ডা থাকবেন, যে কোনো প্রকার মানে অ্যা স্থির থাকবো যখন একদম আমরা। থাকবেন, তখন এই যে টাকা বা সম্মান,
এই বিষয়গুলি না এমনিতেই আপনার কাছে এসে চলে আসবে। আর এই মানসিক প্রশান্তিটা আমার কাছে যেটা মনে হয় যে যদি এই যে শুরুতেই আমি বললাম যে সৎ থাকা, একদম শুরুর যে কোয়েশ্চেনটা আপনি করছিলেন যে যদি সৎ থাকা। একদম এবং মানে সৎ থাকাটা হচ্ছে যে সব ধরনের সততা। মানে কথা, কমিটমেন্টও কিন্তু এক ধরনের সততা। রাইট, হ্যাঁ, রাইট। টাকা-পয়সা লেনদেনটাই যে শুধু সততা সেটা না। তা সৎ থাকলে আমি যখন কাউকে ঠকাবো না। হুম, এটা আমি একদম যখন সততা। হ্যাঁ, আমি যখন কারো কাছ থেকে আমি মিথ্যা বলে কিছু নিয়ে আসবো না। এই যে ছল চাতুরির আশ্রয় না নিয়ে যখন আমি দিন শেষে ঘরে ফিরবো, যে আমি যখন দেখব যে আমি আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই, হ্যাঁ? আমি কাউকে ঠকাই নাই। তখন এই যে মানসিক প্রশান্তিটা, এটা মানে অটোমেটিক্যালি আপনাকে একটা স্বাভাবিক ঘুম আপনাকে দিবে এবং আপনি যখন দেখবেন আল্লাহর কাছে যখন আপনি নামাজ বা আদার্স যে ইবাদতগুলি আমরা করি, দোয়া বলেন বা কোরআন তেলাওয়াত বলেন বা হাদিস অধ্যয়ন বলেন, তখন মেন্টালি আপনি অনেক রিফ্রেশমেন্ট মানে একেবারে ফ্রেশ থাকবেন। কোরআনে একটা বিষয় আছে যে হাক্কুল্লাহি হাক্কুল ওয়ালিদাইন ওয়া হাক্কুন নাস। সরি, আল্লাহর হক, পিতামাতার হক এবং মানুষের হক। হুম, তো আল্লাহর হকটা তো আল্লাহ ক্ষমা করার আ সুযোগ আছে। সুযোগ আছে। মানুষ যখন তার পিতামাতাকে কষ্ট দিবে না কিংবা তারা যখন ক্ষমা করে দেবে ওটারও ক্ষমা সুযোগ করে দেবে, আছে। হ্যাঁ, এবং মানুষের হক নষ্ট করবে না, এটার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো পিতামাতার হক এবং মানুষের হক এই দুটো যদি কোনো মানুষের দ্বারা নষ্ট না হয়, হুম, তাহলে আমার মনে হয় না যে তার মধ্যে কোনো অশান্তি থাকতে পারে। অশান্তি আছে। এই জায়গায় একেবারে 100 এ 100 যে কেউ যদি পিতামাতার হক এবং মানুষের হক নষ্ট না করে, তার অশান্তি থাকার কোনো সুযোগ নাই। যে তোমার জীবনে কি কোনো নৈতিক নীতিমালা আছে যেটা তুমি সবসময় মেনে চলো? যদি থেকে থাকে সেটি কি? এটা এক শব্দে বলব। এটা হচ্ছে যেটা একটা তো আগে বলছি সততা। আরেকটা হলো কমিটমেন্ট। প্রতিজ্ঞা। একদম। মানে যে আমি একজনকে বলেছি যে কালকে আমি আপনার কাজটা করে দেব। যদি আমি নির্ধারিত সময় যেতে না পারি, তাকে ফোন দিয়ে বলা যে, "স্যার আমি আসতে পারতেছি না।" এটা হচ্ছে একটা বিষয়। আর যদি ০.৫ ঘন্টা লেটও হয়, তাও তাকে ইনফর্ম করা যে আমি অ্যা আসতেছি। আপনি বা আমরা যখন কমিটমেন্ট বা প্রতিজ্ঞার জায়গাটা বা একজনের সাথে কথার বরখেলাপ না করার যে জায়গাটা, এটা আমি সবসময় মেনে চলার চেষ্টা করি। তাহলে হবে কি, এক্ষেত্রে পৃথিবীর কোনো সম্পর্কই নষ্ট নষ্ট হবে হবে না। না। নিজের প্রতিও কমিটমেন্ট থাকতে হবে যে আমি একটু পরে আমি এই কাজটা করব। সেটা সকল ক্ষেত্রে এই জিনিসটা যদি টাইমলি করতে হবে। একদম, একদম, একদম। দর্শক, আমরা জিয়ার কাছ থেকে যে বিষয়টি শিখলাম সেটা হলো মানসিক শান্তি হলো সবচেয়ে বেস্ট জীবনের জন্য এবং ওই মানুষই সফল যে মানসিক শান্তি নিয়ে ঘুমাতে যেতে পারে। আমার মনে হয়েছে তার কথা থেকে এটা জিস্ট। আর দ্বিতীয়ত সে যে বিষয়টি বলেছে সেটি হলো সততা এবং কমিটমেন্ট। তার একটি বিষয়ের সাথে কন্টেম্পোরারি পিরিয়ডের একজন বিখ্যাত দার্শনিক জ্যাপল সার্ত্রের একটি কথা আছে যে মানুষ দুটো জায়গায় স্বাধীন নয়, একটি হলো তার মৃত্যু আরেকটি হলো কমিটমেন্ট। তাই সেই কমিটমেন্টের জায়গার সাথে জিয়ার কথার মিল আছে, অর্থাৎ কমিটমেন্টের ক্ষেত্রে আমরা কখনোই স্বাধীন নই, সেটা আমার ক্ষেত্রে হলেও, অর্থাৎ নিজের সাথে হলেও। কাজেই যদিও জিয়া জ্যাপল ছাত্রের কথা নিয়ে আসে নাই, কিন্তু তার থিঙ্কিং কিন্তু আমি দেখেছি এই কন্টেম্পোরারি পিরিয়ডের একজন বিখ্যাত দার্শনিকের সাথে মিলে যাচ্ছে। কাজেই আমরা দেখি যে যারা আসলে উচ্চ স্তরে চিন্তা করে তারা কিন্তু এই পৃথিবীর উচ্চ স্তরের মানুষের যে চিন্তাগুলো তার সাথে কিন্তু একটি সাদৃশ্য থাকে। এটি কিন্তু আমরা জিয়ার বক্তব্য থেকে কিন্তু সেটি উঠে আসছে। কাজে আমরা আজকে জিয়ার সাথে শেষ প্রশ্নে চলে যাব। একেবারেই আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। সেটি হলো জিয়া, তোমার জীবনের অভিজ্ঞতা, সফলতা, ব্যর্থতা, তোমার জীবনের সংগ্রাম সব মিলিয়ে তুমি দর্শকদের জন্য এক লাইনে কি বলতে চাও? অনেক কঠিন একটা কোয়েশ্চেন করলেন যে এটাই তোমার মূল প্রশ্ন আচ্ছা। আসলে। তো আসলে দর্শকদের উদ্দেশ্যে আমাদের বলা হলো যে আমি যেহেতু একটা ক্ষুদ্র উদ্যোক্তা, তো আ যারা চিন্তা করছেন যে বিজনেস করবেন কিংবা জব করবেন বা যেকোনো পেশায় আপনি সম্পৃক্ত হবেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একাগ্রচিত্তে একেবারে লেগে থেকে কাজ করার যে বিষয়গুলো, মানে হতাশ না হয়ে একদম মানে আন্তরিকতা নিয়ে লেগে থাকলে প্রত্যেকটা কাজেই সফল হওয়া একেবারেই সহজ এবং মানে এমন কাজে সম্পৃক্ত হওয়া, যদি আপনি বিজনেস করতে যান সেক্ষেত্রে যেই বিষয়টা আপনি জানেন সেই বিষয়টাতে আপনাকে ইনভেস্ট এবং ইনভলভ হওয়াটা একান্ত জরুরি। মানে যেই বিষয়টা আমি জানি না বা যেই বিজনেসটা আমার মানে একেবারে নলেজের বাইরে, সেখানে ইনভেস্ট করাটা একেবারেই অনিরাপদ। তো যারা ব্যবসা করে বা
ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে হুম। কাজ করতে চান, আমার কাছে মনে হয় যে মানে জানাটা হচ্ছে জরুরি। এটা মানে হচ্ছে নিজের উপর বিশ্বাস রেখে কাজটা বিশ্বাস করা। রেখে কাজটা করা এবং লেগে থাকা। যে লেগে থাকলে টুডে অর টুমরো এটার একটা ফিডব্যাক আপনি নিঃসন্দেহে পাবেন। আসলে দর্শক জিয়ার টোটাল যে তার আলোচনা থেকে আমরা যে বিষয়টি একেবারেই সংক্ষেপে বলতে পারি, সেটি হলো যে আমরা যদি কোথাও সঠিকভাবে বিশ্বাস স্থাপন করতে পারি এবং সে অনুযায়ী কাজটি করতে পারি, তাহলে আমরা অবশ্যই সফল হব। ইনশাআল্লাহ। তার মানে তিনি ৩ টে জিনিসের উপরে গুরুত্ব দিয়েছেন। সততা, পরিশ্রম এবং লেগে থাকা। এই ৩ টা জিনিস যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা জীবনে সফল হব। তবে তার কথার মধ্য দিয়ে যে জিনিসটি উঠে এসেছে, সেটি বোধহয় আমি যদি আমার জায়গা থেকে বলতে চাই, সেটি হলো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কাজেই দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সেই ধরনের মানে সফল ব্যক্তিদের জন্য যারা এখনো লাইফে খুব বেশি সফল হয়েছেন বা পৃথিবীকে মাতিয়েছেন এমন নয়, কিন্তু যারা সফলতার পথে হাঁটছেন তাদের জন্য এই অনুষ্ঠানটি। আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, তাহলে ইনবক্সে আপনি মেসেজ করুন। মানুষ সবসময় কি সম্ভাবনাময়ী, এবং এই অনুষ্ঠান থেকে আমরা এই সম্ভাবনাময়ী যে মানুষ, তাদেরকে আমরা তুলে ধরতে চাই। আমরা আসলে এখান থেকে আজকে জিয়াকে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আমরা উত্তরোত্তর জিয়ার এই যে তার যে চলমান জীবন, তার উন্নতি এবং সফলতা কামনা করছি। জিয়া, তোমাকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ, তুমি যখন আবার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। থ্যাংক ইউ। আমিও আমার শ্রদ্ধেয় ম্যামকে শুধু ধন্যবাদই না, আমি ম্যামের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে উনার পেজে আমাকে এনেছেন এবং আপনার এই কৃতজ্ঞতা আসলেই শেষ করার মতো নয়। ম্যামের প্রতি দোয়া এবং ভালোবাসা এবং ম্যামের থ্যাংক ইউ জিয়া। জন্য আরো দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। এবং আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি একদম শেষ বেলায় এসে আবারও ম্যামের একটি সেবা কেন্দ্র রয়েছে, ডক্টর শামসুল হুদা ও আঞ্জুমানারা সেবা কেন্দ্র। উনি এই সেবা কেন্দ্রের মধ্য দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী ছোট্ট করে কাজ কিছু সেবা করছেন। কার্যক্রম উনি করছেন এবং এটার সাথে আমিও সম্পৃক্ত। আমাদের পুরো একটা টিম আমরা এখানে কাজ রাইট। করি। সারা বাংলাদেশে আমাদের এই সেবা কাজটি কেন্দ্রের হচ্ছে। কাজটি হচ্ছে। তো আমি এই ম্যাডামের এই সেবা কেন্দ্রের জন্য দোয়া করি। এটা যেন বাংলাদেশের সীমানা পেরিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে আমরা কাজ করতে পারি। সেই দোয়াটাও আমি ম্যাডামের জন্য করি যেন আপনার এই সেবা কেন্দ্রটা একদম সাকসেসফুল জায়গায় পৌঁছাক, আমি সেই প্রার্থনা করি। ধন্যবাদ আমাদের সকল দর্শকদের, যারা এই সময় ধরে আমাদের দেখছেন এবং আমাদের সাথে আছেন। এবং আমরা সবসময় আমাদের যারা পেজের সাথে আছেন, তাদেরকে আমরা সবসময় ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আন্তরিকভাবে আমরা বলবো যে আপনারা আমাদের পেজের সাথে থাকুন এবং জীবনকে উন্নত করুন। থ্যাংক ইউ সো মাচ।